দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে। বরাবরের মতোই আমি সাথে আছি আপনাদের মারিয়া শিমু। আমরা বাঙালি জাতি কিন্তু খুব বিনোদন প্রেমী, কিন্তু তবুও সেই হিসেবে যদি আমরা তুলনা করি আমাদের বিনোদনের যে সেক্টরটা অথবা মিডিয়া ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু দিনে দিনে আমরা দেখছি যে আমরা যা এক্সপেক্ট করি তার থেকে অনেক বেশি ফল করছে। আমরা সবাই চাই আমাদের এই ইন্ডাস্ট্রি বেঁচে থাকুক, কারণ বিনোদন না থাকলে একটি জাতি কখনোই আসলে বিকশিত হতে পারে না। সো এই ইন্ডাস্ট্রির মধ্যে অনেকগুলো ভাগ আছে, অনেকগুলো সেক্টর আছে। তার মধ্যে আমার কাছে মনে হয় যে সবথেকে অবহেলিত যে সেক্টর সেটি হচ্ছে মডেলিং সেক্টর। তারপরেও আমাদের দেশের তরুণ তরুণীরা অনেক বেশি ইন্টারেস্টেড হয় এই ক্যারিয়ারে আসার জন্য, এটাকে পেশা হিসেবে নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি যারা মডেল হিসেবে নিজেদের ক্যারিয়ার গড়তে চান তাদের এখনই পারফেক্ট সময় কিনা বা আমাদের মডেলিং ইন্ডাস্ট্রি এখন কেমন যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্যই আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের মাঝে দুজনকে। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাঝে মডেল এবং অভিনেতা যশ মির্জাকে। সেই সাথে আমাদের সাথে উপস্থিত আছেন ভেরি গ্ল্যামারাস মডেল এবং অভিনেত্রী শিরিন আক্তার শিলা। হ্যালো, কেমন আছেন? অনেক ভালো। আচ্ছা, আমি খুব ভালো আছি। এবং যেহেতু আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলছি, আমি বলছিলাম যে এখন কিন্তু আমাদের দেশের যারা ইয়াংরা আছেন তারা কিন্তু খুব বেশি আর কি ডেডিকেটেড ওয়েতে ইনভলভ হতে যাচ্ছেন মডেলিংয়ের সাথে। অনেকে তাদেরকে সাজেশন দিচ্ছে ডোন্ট গো ফর ইট, অনেকে বলছে যে না যাও, তোমরা না গেলে কারা চেঞ্জ করবে। সো এটা নিয়ে আমরা কথা বলবো বিস্তারিত। তার আগে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই রিসেন্ট কি ব্যস্ততা, কি কি কাজ হচ্ছে? রিসেন্ট আমি টোটালি মডেলিংয়ের উপর ফোকাস করছি, কারণ আমার মনে হচ্ছে যে আসলে মডেলিংয়ে তো একটা নির্দিষ্ট সময় আছে, প্রবলি আই এম ক্লোজ টু দ্যাট, বা আমার পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে, আমি তারপরে মডেলিংয়ে থাকতে চাই না, তারপর অন্য কিছুকে পেশা হিসেবে নিতে চাই না। অবশ্যই থাকতে চাই না, কারণ আই হ্যাভ সাম ডিফারেন্ট গোলস, অনেক কিছু চিন্তা ভাবনা করছি, কারণ আমি এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে পড়ছি, তো সমাজের প্রতি বা প্রকৃতির প্রতি একটা দায়িত্ববোধ থেকে। সো এই সময়টাতে আমি টোটালি আমার মডেলিং ক্যারেক্টারকে ফোকাস করছি, যে যতটুকু সময় আছে এটাতে কমপ্লিটলি দিয়ে যেতে চাচ্ছি। কিন্তু প্রফেশন যেহেতু আপনার, অথবা প্যাশনও যদি আমরা বলি মডেলিং, আপনি কি এটা ছাড়া থাকতে পারবেন কিনা? বিকজ দেয়ার ইজ আ সেইং যে ক্যামেরা হচ্ছে অনেকটা অ্যাডিকশনের মতো। হ্যাঁ, ডেফিনেটলি এটাই তো আমার সবথেকে বড় চিন্তার বিষয়। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি যে সামনে আগানোর জন্য কিছু না কিছু জিনিসকে পিছনে ফেলে আসতেই হয়, স্যাক্রিফাইস করতে হয়। তো আমি যদি আরেকটু সামনে এগোতে চাই, আমি যদি আমার সমাজের জন্য কাজ করতে চাই, আমার মানুষের জন্য কাজ করতে চাই, তাহলে আমাকে অবশ্যই এই জায়গাটা ফেলে আসতে হবে। হয়তোবা ক্যামেরা তখন আমার পিছু ছাড়বে না, আমি যদি ভালো কাজ করি তখন আমার পিছু পিছু থাকবে, হয়তোবা তখন মডেল হিসেবে না, তখন হয়তোবা অন্য কিছু হিসেবে থাকবে। বাট আমরা চাই আপনি মডেলিং এ থাকেন, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। আপনার কাছে আসি ভাইয়া, রিসেন্টলি আপনি হলিউডের একটা মুভিতে অ্যাক্টিং করেছেন এবং আপনি অবশ্যই বাংলাদেশি হিসেবে বেশ প্রশংসা পাচ্ছেন। একটু জানতে চাই কাজটি সম্পর্কে। আচ্ছা, হলিউডের মুভিটা আমি লাস্ট অগাস্টে শ্যুট করলাম। এইটা মানে প্রপোজালটা আমি ব্যাংকক থেকে পাইছিলাম। তো ব্যাংককে যখন ফার্স্ট আমি প্রপোজালটা পাই তখন অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে একটা হলিউডের মুভির জন্য একজন বাংলাদেশিকে, তাও লিড ক্যারেক্টার, ইট ওয়াজ নট দ্যাট বিলিভেবল। সো যখন প্রথম আমাকে টেক্সট মেসেজ করে যে প্রপোজালটা পাঠাইলো, তখন আমি এটা পড়ে রেখে দিয়েছিলাম যে মেবি সিরিয়াস কিছু না। পরে যখন আবার 2 দিন পরে ভদ্রলোক আবার আমাকে টেক্সট করলো যে যশ, উই ডিডন্ট হিয়ার ফ্রম ইউ, সো উড ইউ লাইক টু কাম টু আওয়ার অফিস। তো চিন্তা করলাম যে আবার সেকেন্ডে যখন উনি আমাকে টেক্সট করছে বা আস্ক করছে, তো যে দেখাই যায়। তো তখন গেলাম, যে দেখলাম যে আসলে এটা সত্যি। তখন ওরা স্ক্রিপ্ট শেয়ার করলো আমার সাথে, অ্যান্ড আমার একটা অডিশন নিল, অ্যান্ড অডিশন নেওয়ার পরে এই তো সিলেক্ট করলো। অ্যান্ড আই থিঙ্ক এই মুভিটাতে আমি একমাত্র ইন্ডিয়ান একটা ক্যারেক্টার প্লে করছি, বাংলাদেশি। অডিশনটা কি আপনি বাংলাদেশে দিয়েছিলেন? না, এটা ব্যাংককে। আমি এখন মোস্টলি ব্যাংকক বেজ এজেন্সিগুলোর সাথেই কাজ করি, আর মোস্টলি আমি ব্যাংককেই থাকি। আচ্ছা, আমাদের খুব জানার ইন্টারেস্ট সেটা হচ্ছে, আমরা তো আসলে আমাদের ইন্ডাস্ট্রির কাজ কেমন হয় জানি, দর্শকরা না জানুক, আমরা জানি যেহেতু আমরা দেখি। সো আমাদের কিন্তু সবসময় একটা ইচ্ছে থাকে বা একটা ইন্টারেস্ট থাকে, আচ্ছা বাইরের ওরা কিভাবে কাজ করে, ওদের প্রোডাকশনগুলো যে এত নিট অ্যান্ড ক্লিন হয়, কিভাবে হয়। সো অডিশনটা অ্যাকচুয়ালি কেমন ছিল? এটার অডিশনটা আমি বলবো যে আমার জন্য ভীষণ স্মুথ ছিল। আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে আমার যেহেতু আগে থেকে অভিনয়ের কোনো এক্সপিরিয়েন্সই নাই, আই ওয়াজ ভেরি নিউ কামার। সো আমি ওনাদেরকে বলছি যে আমি আগে কখনো কোনো ভিজুয়ালে কোনো কাজ করিনি। তো ওরা আমাকে বললো নাচেন। তো আমি মনে হয় বাংলাদেশে 2-3টা মিউজিক ভিডিও করছিলাম আর কিছু টিভি কমার্শিয়াল। তো ওদেরকে আমি একটা মিউজিক ভিডিও দেখালাম। তো আমার ডিরেক্টর এটা খুব
মনোযোগ দিয়ে দেখলেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত। দেন উনি বলল যে যশ আমাকে একটা স্ক্রিপ্ট দিল যে তুমি কি এইটুকু একটু করে দেখাইতে পারবা। তখন আমি বললাম যে স্যার সিন্স আই টোল্ড ইউ আই ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স বাট আমি চেষ্টা করতে পারি। তো যখন আমি ওইটা করলাম অ্যান্ড দে সেড আই থিঙ্ক উই আর গোনা ওয়ার্ক টুগেদার। তো ওদের তারপর আমি আবার বলছিলাম স্যার ডু ইউ থিঙ্ক আমি এটা করতে পারবো। তো বলছে যে উই হোপ সো। তো আমার এক্সপিরিয়েন্সটা ওদের সাথে খুবই 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 ভালো। ভীষণ কোঅপারেটিভ। আই মাস্ট থ্যাংক মাই ডিরেক্টর, লাইক উইদাউট হিম আই কুডন্ট মেক ইট। মানে উনি হচ্ছে আমাকে প্রত্যেকটা স্ক্রিপ্ট আপু ধরে ধরে মানে আমাকে উনি দেখাই দিত যে আমার এক্সপ্রেশনটা কি হবে, আমি ভয়েসটা লাউড দেবো নাকি সফট দেবো, স্লো যাবে না ফাস্ট যাবে, এরকম করে ধরে ধরে উনি আমাকে মানে বুঝাই দিচ্ছে। সো আমি বলবো যে ওরা এত ওয়েল অর্গানাইজড, এত মানে কোনো ক্যাওয়াজ নাই, কোনো চিল্লাচিল্লি নাই, মনে হয় এভরিথিং ইজ স্মুথ, যে আমি এই সেট থেকে ওই সেটে যাচ্ছি ওইটা একদম টোটালি তখন একদম নিট অ্যান্ড ক্লিন মানে রেডি, যে বসে থাকতে হচ্ছে না, টাইম ওয়েস্টের কোনো অপশনই নাই যখন। আর ওরা আর্টিস্টদেরকে নিয়ে বসায় রাখে না। ধরেন আজকে আমার সাথে বা আমার যেই ক্যারেক্টারগুলোর ওরা কাজ করতে পারে শুধু ওই ক্যারেক্টারগুলোকে ওরা ভেরি মাচ অর্গানাইজড, ভেরি অর্গানাইজড। সো আই মাস্ট সে দে আর ভেরি ওয়েল অর্গানাইজড। আর ডিফারেন্ট দেশের বা ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করার একটা বড় সুবিধা আমার কাছে মনে হয় অনেক কিছু নতুন নতুন শেখা যায়। আপনি যখন যেমন আমার মুভিটাতে তো হচ্ছে মাল্টিন্যাশনালস, আমি একমাত্র বাংলাদেশি বা ইন্ডিয়ান ক্যারেক্টার প্লে করা আর্টিস্ট, আর বাকি সব হলিউডের। সো ওইখানে হলিউড বলতে তো আর একটা দেশ না, ওয়েস্টার্ন অনেকগুলো দেশের আর্টিস্ট ছিল। অ্যান্ড ওদের কাছ থেকে আমি যতটুকু দেখছি যে ওরা ভীষণ পাংচুয়াল, ভীষণ কোঅপারেটিভ, ওদের মধ্যে কোনো জেলাসি নাই। সবচেয়ে বড় ব্যাপার যেটা আমার ভালো লাগছে, ওদের মধ্যে কোনো জেলাসি নাই, দে আর ডাউন টু আর্থ অ্যান্ড ওভারঅল বলা যায় দে আর ভেরি মাচ রেসপেক্টফুল টু ইচ আদার। হ্যাঁ আচ্ছা আপু, আপনার কাছে জানতে চাই, আপনি শুরুতেই আমাদের খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমাদেরকে একটা সংবাদ দিয়েছেন, সেটা হচ্ছে আপনি এরপরে এটাকে পারসিউ করতে চাচ্ছেন না। কেন চাচ্ছেন না, বা কেন আপনার কাছে মনে হচ্ছে যে না মডেলিংটাকে ক্যারিয়ার হিসেবে নিব না? আমি যেটা বলেছি যে মডেলিং একটা সার্টেন টাইমের জন্য, আমার কাছে এটা সবসময় মনে হয়েছে। অ্যান্ড আমি আমার সিনিয়র মডেলদেরকেও দেখেছি হাউ দে আর লিভিং দেয়ার লাইফ অ্যান্ড তাদের লাইফটা কোন দিকে টার্ন আউট করছে। তার মাঝে কয়েকটা ভালো এক্সাম্পল আছে যারা মডেলিংটাকে একটা জায়গায় রেখে অন্য ক্যারিয়ারটাকে পারসিউ করার পরে তারা মডেলিং করছে কিন্তু টুকটাক, বাট দে আর ইন এ বেটার শেপ মোর দেন যারা শুধু মডেলিংটাকে পারসিউ করেছে। সো মানে করে সে মানে জানার থেকে দেখে শেখাটা খুব বেশি ভালো না। অ্যান্ড বাংলাদেশে আসলে মডেলিং জায়গাটা না অনেক ছোট। বাংলাদেশে আপনি যদি ব্র্যান্ড গুনতে চান তাহলে ব্র্যান্ড কয়টা, হাতে গোনা কয়েকটা। সো আমাদের কাজের স্কোপ কিন্তু এত বেশি না, ভ্যারাইটিস অফ ওয়ার্ক অনেক কম হয়, সবাই গদবাধায় একটা ইসেই কাজ করে যাচ্ছে। সো ওই জায়গা থেকে মনে হয় যে আমি কিন্তু এখন পুরোপুরি বোর্ড, মানে একইভাবে ওই একই সালোয়ার কামিজ পরে ওই একই সেটে মানে জাস্ট ভিডিও করার জন্য জাস্ট এদিক থেকে ওদিকে ঘুরো, ওদিক থেকে ওদিকে ঘুরো, তো নতুন কিছু পাচ্ছি মনে হচ্ছে আপনি এক্সপ্লোর করতে পারছেন। এক্সপ্লোরটা হচ্ছে না আমার, বাট আমি তো এক্সপ্লোর করতে চাই, আমি তো উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াতে চাই, নতুন নতুন জিনিস করতে চাই। যে স্কোপটা আসলে আমাদের বাংলাদেশে অনেক কম, আমাদের জনসংখ্যা অনেক বেশি, কিন্তু এই যে নতুন ব্র্যান্ডের প্রতি যে ফ্যাসিনেশন বা ওইভাবে মডেলিংটাকে নেওয়া, সাধারণ মানুষ আমাদেরকে নিতে পারে না মানে সাধারণভাবে। সো ওই জায়গাটাতে অনেকটা ল্যাকিংস আছে। মানুষ কেন সাধারণভাবে নিতে পারে না, আপনার কাছে কি মনে হয়? কারণ তাদের কাছে মনে হয় কি মডেল মানে অন্য দুনিয়ার একটা মানুষ, অন্যরকম ক্রিয়েচার। হ্যাঁ, অন্য একটা ক্রিয়েচার। মানে আমি জানি না, কাউকে যদি কখনো বলতে শুনি যে মানে কেউ যদি শুনে যে আমি একটা মডেল, ইভেন আমার ফ্যামিলিতেই আমার বাবা মা যখন আমার আত্মীয় স্বজনকে বলেছে যে না সে তো একটা ও তো মডেলিং করতেছে, সো মডেলিং তাতে চিন্তা ভাবনা না প্রফেশন হতে পারে, এটা অ্যাকচুয়ালি তারা প্রসেস করতে পারে না। আমার বাবা মা এটাকে প্রফেশন হিসেবে মেনে নিতে পারছে না, আমি তো আমার বাবা মার সাথে থাকবো, তাই না? আমার ফ্যামিলির বাইরে আমি কোথায় যাব? সো ওই জায়গা থেকে অনেক কিছু চিন্তা ভাবনা একটু রিয়েলিস্টিক ওয়েতে আমার মাথায় এসেছে। আচ্ছা, আমি অনুষ্ঠানের শুরুতেই বলে দিয়েছিলাম যে যারা আসলে মডেলিংটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চায় তাদের কিছু সাজেশনস হয়তো বা আপনাদের কাছ থেকে আমরা পাবো। সো একজন চাইছে যে না হয়তো বা এটা আমার জন্য বেটার অপশন না, আই ক্যান ডু বেটার ইন মানে আদার ওয়েজ, আর আরেকজন তো
বুমিং। আপনি যদি হলিউডে যেতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই। অ্যাকচুয়ালি আপু আমি একটু বলি, মানে শিলা ইজ টোটালি রাইট যে আমাদের এখানে এক্সপ্লোর করার অনেক কিছু নাই। যেমন আমি আমার কয়েকটা স্টাইলিস্ট বা হচ্ছে কোরিওগ্রাফারকে বলছি যে ভাই আমাকে পাঞ্জাবি হলে আর প্লিজ ডাইকেন না, মানে এত এত পাঞ্জাবি পরা হয়ে গেছে, মানে সব শুটে পাঞ্জাবি একই জিনিস, পাঞ্জাবি পরে আপনি কি পোজ দেবেন আপু, কি করবেন, কতটুকু এক্সপ্লোর করা যায়, পাঞ্জাবি পরে কি আদৌ এক্সপ্লোর করা যায়? তো এই পাঞ্জাবি পড়তে পড়তে একটা টাইমে না বোর্ড হয়ে যাওয়া, পরে যেটা বললাম যে 2 বছর আগে আমি যে ডিসিশনটা নিছিলাম যে আমি বাইরে ইন্টারন্যাশনালি ট্রাই করতে চাই, সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ এ ভেরি গুড ডিসিশন ফর মি। যেটা শিলা বললো যে ও করতে করতে আসলে এইটা চলে আসে আপু, মানে আমাদের দেশে থেকে তো এখন ইন্টারন্যাশনালি অনেক এরকম র্যাম্প অথবা ফ্যাশন শো এরকম হচ্ছে, সো সেটা কি আমাদের জন্য একটু আসার কথা না? অফকোর্স যদি ওইভাবে করে গ্রো করতে পারে, যদি ইন্টারন্যাশনাল মানে কি বলবো যে স্ট্যান্ডার্ডের বা হচ্ছে ওই মানে সমানভাবে যদি করতে পারে তাহলে ইটস ওকে, মানে অফকোর্স। দেখুন আমরা না এক পা এগোতে যাই অনেক পা পিছিয়ে যায়। তো যখন আমি প্রথম মিস ইউনিভার্স বাংলাদেশ হয়েছিলাম তখন এগোতে যাচ্ছিলাম, আবার কোভিড এসে পিছায় দিয়ে দিল। সো ওই জায়গাটা থেকে কেউ একজন যদি হাল ধরে আমাদেরকে মানে বাংলাদেশি মডেলদেরকে ইন্টারন্যাশনাল জায়গায় প্রতিষ্ঠিত করার একটা সুযোগ আমরা যদি পেতে পারি, অব্লিগেশনটা যদি থাকতো, অব্লিগেশনটা যদি কেউ আসলে ওইভাবে পালন করতো। আচ্ছা, তো আমরা তো জানতে পারলাম, আমরা এটা আসলে মোরলেস আমরা সবাই জানি যে আমাদের এই ইন্ডাস্ট্রিটা আমি বলছিলাম সবথেকে অবহেলিত একটা ইন্ডাস্ট্রি এখনো পর্যন্ত, সবথেকে অবহেলিত সেক্টর একটা, যে কারণে দেখা যায় যে মডেলরা কিন্তু অনেক সময় প্রফেশন সুইচ করে ফেলে, চেঞ্জ করে ফেলে, এবং অনেকে আবার চায় না, অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে অন্য কোনো সেক্টরে চলে যায়। সো যাই হোক, কিন্তু মডেলরা আসলে তার বিনিময়ে যা পায় সেটা হয়তো বা খুবই কম, কারণ আমার কাছে মনে হয় একজন মডেলকে মডেল হিসেবে থাকতে হলে অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হয়, রাইট? সো আপনার কাছে একটু জানতে চাই যে এই যে মডেলিং করবার জন্য বা অ্যাকচুয়ালি মডেল ফিগার হয়ে থাকার জন্য কি কি মেনটেন করতে হয়? অনেক কিছুই আসলে মেনটেন করতে হয়, কারণ আমি মডেলিং এর আসার আগে অনেক মোটা ছিলাম, আমাকে বলতে শুকাতে হবে, তো আই হ্যাড টু গো টু দ্য জিম। আচ্ছা, তো ওয়ার্কআউট। আপনি মোটা ছিলেন কখন? এটা কেউ দেখে বিশ্বাস করবে না। শি ওয়াজ নট অ্যাকচুয়ালি, একটু চাপে ছিলাম, মানে মোটা ছিলাম না, একটু চাপে ছিলাম, বাট ওইটাও ইট ইজ নট এনাফ, লাইক আই হ্যাভ টু বি স্লিম। সো তার জন্য জিমে যাওয়া, খাবারটা কন্ট্রোল করা, রাতে খাওয়া বাদ দিয়ে দিয়েছিলাম, রাতে জাস্ট ব্ল্যাক কফি খেতাম, সকালে উঠে ব্ল্যাক কফি খেতাম, তারপর দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করতাম, খুবই মেনটেন করে তখন অনেক শুকাতে হয়েছে। তারপরে এই লাইফস্টাইলে আসা, তারপরে এখন মেনটেন করছেন কিভাবে? এখন মেনটেন করাটা বলতে জিমে যাওয়া, মাঝে মাঝে একটু ইয়োগা করি, নিজের বাসায় একটু মেডিটেশন, নিজের মেন্টাল হেলথটাকে ঠিক রাখার জন্য। অ্যান্ড একটা জিনিস সবসময় করি, মানে যত কিছু হোক না কেন, হয়তো বা কাজের জন্য জিমে যাওয়া হয় না, ইয়োগা করা হয় না, বাট আমি রাতের খাবারটাকে মেনটেন করি। অ্যান্ড যা খাবার আমার যা খেতে ইচ্ছা করে, ভাত খাই বা যা খাই তা সবকিছুই সকালে খাই, দুপুরে অত বেশি খাওয়া হয় না, রাতে তো একবারে টোটালি অ্যাভয়েড করি। দর্শক আপনারা বুঝতেই পারছেন মডেল হয় এত ইজি না, স্পেশালি বাঙালিদের জন্য ভাত অ্যাভয়েড করা আমার কাছে মনে হয় দুনিয়ার সবথেকে চ্যালেঞ্জিং কাজ। আই লাভ ভাত, মানে অনেক, আমার রাইস খুবই পছন্দ। আমাকে যদি বাইরে খেতে বলা হয়, আমি বাইরে খাওয়া পছন্দ করি না, মানে ফাস্ট ফুড আমার পছন্দ না। আমাকে যদি বলা হয় যে তুমি ফাস্ট ফুড খাবা নাকি রাতে বাসায় যে আম্মুর হাতে রান্না করা ভাত খাবা, আমি বলবো আম্মুর হাতে রান্না করা ভাত খাবো। এখন এটা যদি যারা শুনছে পাশের বাড়ির আন্টিদের মতন ভাত খায় না, এটা তো বিশ্বাস করা যাবে না, ভাত খেয়ে থাকে। আমি ভাত খেয়েই থাকি, শুধু রাতের বেলা খাই না। রাতের খাবারটা ভাত অ্যাকচুয়ালি এটা তো আমাদের মানে জেনেটিক্যাল, মানে এটা আমাদের ভাত পছন্দ করে না এরকম বাংলাদেশি পাওয়া খুবই ডিফিকাল্ট। পছন্দ না, ভাত অপছন্দ করে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। পছন্দ তো সবাই করে না, পছন্দ করে না, আমি ওইটাই বুঝছি যে পছন্দ করে না এরকম তো পাওয়া যাবে না, মানে সবাই এটা হ্যাঁ আমাদের একদম মানে ইসে ব্লাডের সাথে মিশে আছে। তো আপনারটা জানতে চাই, ভাত আসলে কতক্ষণ খাওয়া হয়, কতটুকুন খাওয়া? ও যেটা বললো সেম, মানে আপনি যখন ডায়েট ফলো করবেন একটা রুটিন তো সবার জন্যই অলমোস্ট সেম সিমিলার, কিন্তু ছেলেদের মনে হয় কষ্ট একটু কম করতে হয়। ছেলেদের আপনি যে হেভি হেভি ওয়েট নিতে হয় এটা আই গেস মেরা নেয় না, ছেলেরা পারে ইজিলি, ওটা ছেলেরা এটা আল্লাহ প্রদত্ত, আমরা ওইটা করি। বাট সেম ও যেটা বললো যে আমি যখন ভাত খাই আমি সকালের দিকে ভীষণ হেভি ব্রেকফাস্ট খাই, মানে আমার সকালের ব্রেকফাস্টটা খুবই, যেমন আমি পরশুদিনকে যেন গতকালকেই মনে হয় আমার একটা শুটে আমি কথা বলতেছিলাম, তো বললো যে ভাই এই ডায়েটের কথাই বললো, তো আমি বললাম, ওরা বিশ্বাস করতেছিল না যে আমি 11টার মধ্যে ঘুমাই যাই,
রাত 11টা? হ্যাঁ, রাত 11টার মধ্যে ঘুমাই যাই। যদি late night work থাকে? মাঝে মাঝে তো হয়, এরকম হয়। যেমন গতকালকে আমি বাসায় আসছি আড়াইটার দিকে, রাত 2:30টার দিকে। আচ্ছা। সো ওইটা তো মানে ডিফারেন্ট কেস, বাট নর্মাল রুটিন যেটাকে আমি বলি, সেটা হলে তো আমাদের ওইভাবে ফলো করতে হয়। তা একজন আমাকে জিজ্ঞেস করছে এত তাড়াতাড়ি কেন ঘুমাই যান, তা আমি বলছি কি যেন সকালে উঠে খেতে পারি। কারণ 7টার পরে আর আমি ডিনার করি না, মানে আচ্ছা। 7টার মানে আগে বিষয়টা এমন যেহেতু জীবনে খাওয়া নেই 7টার পরে, সেহেতু জীবনে লাভ নাই, So, ঘুমাই ওই যায়, যে ঘুমাই যাই, আগে ঘুমাই যাই যেন আগে ঘুম থেকে উঠে আমি খেতে পারি। ব্রেকফাস্ট করতে পারি। আসলে এটা বিশ্বাস করাটা অনেক টাফ হয়ে যাবে অন্য মানুষদের জন্য যারা অ্যাকচুয়ালি জানে না যে কিভাবে মেইনটেইন না, করতে হয়। মেইনটেইন ওই যে যেটা বললাম আপু, যে 60% আপনার ডায়েট, 40% ওয়ার্কআউট। আপনি যতই ওয়ার্কআউট করেন কিন্তু জাঙ্কিস খাইলেন, ও যেটা বললো যে ও অ্যাভয়েড করে, দ্যাটস ওয়াই শি মেইনটেইন দিস ফিগার অর ফিজিক। সো সেম আপনি ধরেন, আমি জিমে গেলে বাংলাদেশের টিপিক্যাল যারা জিম করে দেখবেন খুব মোটা মোটা মাসেল, বাট এত বড় একটা পেট, বিকজ দে ক্যান কন্ট্রোল দেমসেলফ। ওরা ওই জাঙ্ক ফুডগুলো, বাইরের খাবারগুলো অ্যাভয়েড করতে পারে না। Because তাদের একটাই ডায়লগ, সেটা হচ্ছে যে খেতেই যদি না পারি কাজ কেন করব। আমি নর্থ সাউথে থাকা অবস্থায় আমি দেখছি যে জিমের মধ্যে একজন আরেকজনকে অ্যাডভাইস দিচ্ছে এই খাবা না ওই খাবা না, অলিভ অয়েল দিয়ে করবা, সেই লোককে আমি দেখছি কি কাচ্চি কিনে কাচ্চি খাচ্ছে। এই জায়গায় একটা কথা বলতে চাই যে আসলে আমরা খেতে চাই, আমরা বাঙালি, আমাদের খেতে খুবই ভালো লাগে, আমরা ভোজন রসিক। হ্যাঁ, ভোজন রসিক। কিন্তু ব্যাপারটা হলো যখন আমরা খাই একবারেই খাই না, মানে এটা তো রেগুলার লাইফে, আমাদের ডে টু ডে লাইফে আনার কোনো দরকার নেই। ডে টু ডে লাইফে আমরা যেমন কাজ করি, আমাদের নিজেদের টেক কেয়ার করাটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আমরা একদিন খাই, তো ফ্রাইডেতে যে পোলাও মাংস এগুলোই খাই, বাট বাকি 7 দিন 6 দিন আমরা মেনটেন করি, এটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সুস্থ থাকার জন্য, সুস্থ থাকার not because জন্য। কেউ মডেল হতে চাচ্ছে কিনা। একদমই যে আপনাকে স্ট্রিক্টলি ওই খাইতে পারবেন না এরকম হ্যাঁ, কিছু না। মাঝে মাঝে আমার হচ্ছে সন্ধ্যার দিকে আমি যদি কোনোদিন জিম স্কিপ করে ফেলি বা আমার কোনো কাজ টাজ না থাকে, আমার কি হয় আমি জানি না, মাঝে মাঝে হচ্ছে একসাথে 2টা করে বার্গার অর্ডার করে খেয়ে ফেলি। যেহেতু আজকে চিট ডে, আজকে অফ ডে, আজকে খাবোই। সো এইটা একদমই খাই না তাও না, এটা একদম টোটালি মিথ্যা হয়ে যাবে। সো আপনি খেতেই পারেন, চিট ডে আপনি একদিন 2 দিন করতেই পারেন, মানে এমন না যে একদম খাওয়া হয়ে যাবে না বা এটা খাইলে একদম মহাভারত অসুখ, নট লাইক দ্যাট, ইউ ক্যান হ্যাভ ইট, বাট আপনাকে জানতে হবে যে কখন হচ্ছে আপনাকে খেতে হবে, কখন খেতে হবে না। রাইট। আচ্ছা, যখন আপনাদের বড় কোনো প্রোগ্রাম থাকে, কোনো ফাংশন থাকে সামনে, নিশ্চয়ই তার আগে একটা প্রিপারেশন অন্যরকম থাকে, বা তখন অনেক কিছু মেইনটেইন করতে হয় এক্সট্রা করে, এবং যখন আপনারা বাইরে থাকেন তখন নিশ্চয়ই বাসার খাওয়াটা খাওয়া পসিবল হয় না। তখন আসলে আপনাদের প্রিপারেশনটা কেমন থাকে? অনেক সময় আমরা অনেক এমন শুনেছি বা শুনি যে র্যাম্পে যাওয়ার আগে হচ্ছে মাথা ঘুরিয়ে পড়ে যায় বা হচ্ছে দুর্বল হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা হয় কিনা? একদম না, এটা অবশ্যই হয়। মানে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি, যখন আমি মিস ইউনিভার্সের মঞ্চে ছিলাম, তো মানে কিভাবে করে আমাকে আরেকটু স্লিম, আরেকটু শুকনা দেখানো যায়, তো একটা জিনিস আমাকে বলেছিল যে তুমি মুড়ি খাও, পানি খাওয়া একটু বন্ধ করে দাও। আচ্ছা, মানে আমরা যখন তাহলে আমাদের বডিতে তো পানির পরিমাণ, হ্যাঁ, পানির পরিমাণ ডিহাইড্রেটেড হয়ে যাবে, তো হ্যাঁ ওই জন্যই তো পানি কম হলে অনেকে শুকনো লাগবে, মানে আপনার পানির পরিমাণ কম হলেই তো বডিটা শ্রিঙ্ক করবে। আচ্ছা, এর জন্য কিন্তু অনেকে ফেইন্ট হয়ে যায়। মানে দিস আর দ্য প্রসেস। লাইক মুড়িটা কয়দিন ধরে খেতে হয়? মুড়িটা টানা 3-4 দিন আপনি যদি খান, মুড়িটা কিন্তু পানি থেকে বডি থেকে পানিটা অ্যাবজর্ব করে। সো আপনি যদি পানি খান আবার শুধু শুকনো মুড়িটা খান, আপনার কিন্তু মুড়িটা অ্যাবজর্ব করে। তাহলে আমরা যে নাটক বা সিনেমাতে দেখি জুস খাচ্ছে বা এরকম পানি খাচ্ছে অনেকে, এটা কি ভুল? না, জুস তো হেলথি, ওটাও তো পানি, এটাও পানি, এটা পানি না। ও কিন্তু বলছে যে স্পেসিফিক টাইমে যে হচ্ছে ওকে যেন আমাকে যেন স্টেজে একদিন বা 2 দিনের জন্য, এটা যারা বডি বিল্ডার জিম করে ওরাও কিন্তু পানি, আপনি জানেন কিনা আমি জানি না, ওরা পানি খাওয়া বন্ধ করে দেয়, যারা ওই যে বডি বিল্ডিং এর জন্য যায় হচ্ছে কম্পিটিশনে, তখন ওরা পানি খাওয়া বন্ধ করে দেয়। ইটস নট হেলদি, ট্রাস্ট মি, ইটস নট হেলদি। অবভিয়াসলি ভাই, আমার তো শুনেই মনে হচ্ছে যে পানি বডিতে থাকবে না, মানে পানি শ্রিঙ্ক করে নেবে, তার মানে তো ডিহাইড্রেটেড হয়ে তো ইট ক্যান মানে হ্যাপেন এনিথিং। হ্যাঁ, কিন্তু ওই যে ও যেটা বললো আমারও সেম হয়েছে। আমি যখন কম্পিটিশনে গেলাম, মিস্টার ন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিটিশনে, তো ওইখানে তো আমাদের ছেলেদের হচ্ছে বডি একটা ব্যাপার থাকে যে কে কতটা মাছো। তো আমাদের যখন সুইমার পরে হচ্ছে হাঁটতে হবে র্যাম্পে, তো তখন আমরা দেখা গেছে যে আমাদের সারাদিন অ্যাক্টিভিটিস ছিল। হোটেলে আসছি রাত 11টা 11:30, আমরা 12টার দিকে সব ছেলেরা জিমে যে জিম শুরু করে দিচ্ছে।
so that you look Very good tough, right. so that you look good খুবই কষ্টকর। আচ্ছা, যে কোনো প্রফেশনে থাকতে গেলে আমরা জানি আমাদের একটা মোটিভেশন, ইন্সপিরেশনের প্রয়োজন হয়, এবং আমরা যদি ভালো কিছু করতে চাই তাহলে আমাদের একটা রোল মডেল থাকতে হয়। সো আপনার কাছে জানতে চাই যে এই যে মডেলিং আপনার ক্যারিয়ার, এখানে আপনার রোল মডেল কে বা আপনার মেন্টর কে অথবা আপনার ইন্সপিরেশন কে? আমার মেন্টর বা আমার রোল মডেল অলওয়েজ আজরা মাহমুদ আপু। মানে আমি তার কাছ থেকে গ্রুমিং করেছি, তার কাছ থেকে এখনো তার দিকে যখনই আমি তাকিয়ে থাকি তখনই মানে মুগ্ধ করার মতো একটা ব্যাপার ক্রিয়েট হয়। তার কথা বলার অঙ্গভঙ্গি বা যে স্ট্রং পার্সোনালিটি ওনার যেটা আছে, আই অলওয়েজ ওয়ান্ট টু গ্র্যাব দ্যাট। ও তো ফিমেল বলে আজরাপুর কথা বলে, আজরাপু ইজ ফেভারিট বাই অল, লাইক আজরাপু ইজ লাভিং বাই এভরিওয়ান। মানে ইন্ডাস্ট্রিতে এমন কেউ নাই যে আজরাপুর পার্সোনালিটিকে পছন্দ করে না, আজরাপুর কাজ পছন্দ করে না, অ্যান্ড তার মতো মেয়েরা তো সবাই তার মতো হতে চায়। আর আমি যদি বাংলাদেশে আমাদের মডেলদের মধ্যে বলি, আমার হচ্ছে আজিম ভাইকে ভীষণ ভালো লাগে, প্লাস রাজ ভাই, এই দুইজনকে আমার মানে মনে হয় তাদেরকে একটু ফলো করা হয়। মানে রাজ ভাই এন্ড আজিম ভাই ইজ অ্যামেজিং টু মি। আচ্ছা, ধন্যবাদ। এখন শুরুতে যে কথা বলে শুরু করেছি, যারা ইয়াং জেনারেশন আছেন, যারা মডেলিং এ আসতে চাইছেন, তাদের জন্য আপনাদের কি সাজেশনস? যারা আসতে চায় আমি বলবো দিস ইজ দ্য পারফেক্ট টাইম। মানে এখন কিন্তু জেনারেশনটা দিস ইজ দ্য পারফেক্ট টাইম যখন শি ওয়ান্টস টু লিভ। নো, আমার কথা যদি আলাদা রাখি, তারপরেও আমি তো একটু মিনিমালিস্ট টাইপে চলে গেছি, বাট দিস ইজ দ্য পারফেক্ট টাইম বিকজ একটা জেনারেশন চেঞ্জ হচ্ছে, এখানে অনেক কিছু গ্র্যাব করার ব্যাপার আছে। আমরা এতদিন যেই জিনিসগুলো দেখে আমি অনেক বোর্ড, সেটা থেকে বাইরে কিছু কাজ করে স্কোপ আছে, নতুন নতুন অনেক ডিজাইনার আসতেছে। সো তাদেরকে একটু প্রতিষ্ঠিত হওয়া, বা একই সাথে যখন দুইটা মানুষ বড় হয় না, তখন কিন্তু কাজের স্কোপ অনেক বেড়ে যায়। সো এখন নতুন নতুন অনেক ডিজাইনার আসছে যারা এই যে সালোয়ার কামিজ বাদ দিয়ে অন্য কিছু চিন্তা ভাবনা করছে। যেমন আমরা যদি আরকা ফ্যাশন উইকে যাই, সেখানে অনেক পজিটিভ দিক আছে, অনেক নেগেটিভ দিক আছে। আমরা যদি পজিটিভ দিকটা নিয়ে কথা বলি, অনেক নতুন ডিজাইনার, অনেক নতুন নতুন কালেকশন, হ্যাঁ, ভ্যারিয়েশন নিয়ে আসছে। সো ওদের সাথে কাজ করার জন্য না, ওই ছোট ছোট বাচ্চাগুলোকে আমাদের লাগবে যারা ওই জিনিসটা, ওই অ্যাটিটিউডটা ক্যারি করতে পারে। সো যারা আসতে চায় আমি বলবো দিস ইজ দ্য পারফেক্ট টাইম। হ্যাঁ, সেম অ্যাকচুয়ালি, মানে দেয়ার ইজ নো পারফেক্ট টাইম টু মি, টেক দ্য টাইম অ্যান্ড মেক ইট পারফেক্ট। মানে আপনি হচ্ছে যে কখন পারফেক্ট টাইম, কখন আমি ওয়েট করব, এরকম কিছুই নেই। আপনি হচ্ছে টাইমটাকে নেন অ্যান্ড এটাকে পারফেক্ট করে ফেলেন। সো কেউ যদি আসতে চায়, তাদের জন্য আমাদের থাকবে যে ওয়েল গ্রুমড হয়ে যেন আসে। যদি আমি আমার কথা বলি, যেমন ও বললো যে ও হচ্ছে একটু ছিল, আসলে ও অলওয়েজ ফিটই ছিল। টু মি, I was not prepared. Like মডেলিং সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আমি কোনোদিন মডেলিংয়ে আসবো এটাও আমি জানতাম না। আমি ডিফেন্সে অ্যাজ এ অফিসার ক্যাডেট হিসেবে জয়েন করছিলাম, ওইখান থেকে চলে আসলাম, ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিছি। আমাকে একদিন এক ফটোগ্রাফার বললো যে তোমার হাইট কত, ব্লা ব্লা, তুমি মডেলিং করবা কিনা। অ্যান্ড উনিও ওই যে আমাকে 2-3 দিন বলছে। একদিন যে একটা শ্যুট করে ফেললাম, নাবিলার বিলবোর্ড উঠে গেছে, আমি মডেল হয়ে গেছি। সো আমি বলবো যে এইরকম যেন না করে, কারণ তখন আমি আসলেই জানতাম না যে মডেলের ফিচারটা কি হওয়া দরকার, বা এটা নিয়ে আমার কোনো স্টাডি ছিল না। তো আমি বলবো যে কেউ যদি আসতে চায়, জেনে বুঝে তারপরে আসে। একজন ভালো গ্রুমিং স্কুল থেকে, একটা ভালো গ্রুমিং স্কুল থেকে গ্রুমিং করে যেন আসে। মানে অবশ্যই। এবং আসলে আমার কাছে মনে হয় এখন আমরা যেই ফেসের মধ্য দিয়ে যাচ্ছি, এখানে আসলে নতুন করে শেখার কিছু নেই। এখানে অ্যাকচুয়ালি প্রিপেয়ার হয়ে এসে তারপরে নিজেকে প্রুফ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই চমৎকার কিছু সময় আমাদের সঙ্গে কাটানোর জন্য, এবং না জানা অনেক কিছু জেনেছি সেজন্য ধন্যবাদ। অনেক শুভকামনা রইল এটিএন বাংলা এবং লাইফ এন্ড বিউটির পক্ষ থেকে আপনাদের দুজনের জন্য। থ্যাংক ইউ আপনাকেও অ্যান্ড এটিএন বাংলাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। অনেক কিছু কথা বলা হলো যেটা আমি নিজেও জানতাম না, কথা বলার মাধ্যমে সবকিছু উঠে আসে আসলে। থ্যাংক ইউ সো মাচ এটিএন বাংলা, অ্যান্ড আপু আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে আপনাদের সাথে আবারও খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা এবং শুদ্ধ সংস্কৃতি চর্চার সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।